বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে Oppo A95, তাও আবার 22,990 টাকা। মানে 23,000 টাকা বাজেট সেগমেন্টে Oppo A95 এই স্মার্টফোনটি আদৌ আপনার কেনা উচিত হবে? এছাড়াও এই ফোনটিতে যে প্রসেসর দিয়েছে এবং যে ক্যামেরাটা দিয়েছে এটা আসলে আমি 23,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে মানতে পারছি না। এই ফোনটি আদৌ কাদের জন্য পারফেক্ট হবে এবং এই ফোনটির মধ্যে খুঁটিনাটি কী থাকছে সব কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু Oppo A95 সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন। প্রথমে যদি আমি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটা কিন্তু সম্পূর্ণই পলিকার্বনেট বা প্লাস্টিকের তৈরি। তবে এই ফোনটার মধ্যে খুবই গ্লসি একটা ফিনিশিং দেওয়া হয়েছে, যার ফলে যখনই ফোনটা হাতে নেবেন আপনার কাছে কিছুটা প্রিমিয়াম ফিল আসবে। তবে এই ফোনটাতে যেহেতু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, খুব দ্রুতই এই ফোনটার মধ্যে ক্র্যাচ বা দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বক্সে একটা রাবারের টিপিও কেস থাকবে, সেইটা ব্যবহার করা সাজেস্ট করব। এছাড়াও এই ফোনটা কিন্তু প্লাস্টিক ব্যবহার করার ফলে, ফোনটাতে 5000 mAh ব্যাটারি থাকার ফলেও ফোনটা যথেষ্ট পরিমাণে স্লিম এবং লাইট ওয়েট একটা ফোন। ফোনটার ওজন মাত্র 175 গ্রাম এবং এর ডাইমেনশন হচ্ছে গিয়ে 7.95 মিলিমিটার, মানে অলমোস্ট 8 মিলিমিটারের মতো। যার ফলে বুঝতেই পারছেন যখন আপনারা এক হাতে ফোনটা ব্যবহার করবেন খুব কমফোর্টলি আপনারা এই ফোনটাকে ব্যবহার করতে পারবেন। তো অল ওভার দিক থেকে এই ফোনটার বিল্ড কোয়ালিটি এবং এই ফোনটার যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা রাখা হয়েছে আমার কাছে বাজেট রেঞ্জ হিসাবে খুবই ভালো লেগেছে। এছাড়াও এই ফোনটির ফ্রন্টে থাকবে কিন্তু একটি 6.43 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের একটি ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে। তবে এই ডিসপ্লেটিতে কিন্তু কোনো হায়ার রিফ্রেশ রেট থাকছে না। 60 হার্জের রিফ্রেশ রেট যুক্ত এই ডিসপ্লেটির মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন 405 PPI ডেন্সিটি এবং এতে কর্নিং গরিলা গ্লাস এর প্রোটেকশনও রয়েছে। তবে গরিলা গ্লাস 3 নাকি 5 এর প্রোটেকশন থাকছে সেটা কোথাও তারা মেনশন করেনি। এই ফোনটির ডিসপ্লেতে বেজেলের পরিমাণ খুবই মিনিমাল রাখা হয়েছে এবং এতে কিন্তু পাঁচ হোল কাটআউট দেওয়া হয়েছে ছোট্ট করে কর্নারে, যার ফলে আপনারা যখন ভিডিও কন্টেন্ট দেখবেন বা গেম প্লে করবেন তখন কিন্তু ফুল ভিউ ডিসপ্লেটির মজা নিতে পারবেন। অল ওভার দিক থেকে ফোনটির ডিসপ্লে আমার কাছে ভালোই লেগেছে। তবে এই বাজেট বিবেচনায় ফোনটার মধ্যে একটি হায়ার রিফ্রেশ রেট থাকাটা খুবই জরুরি ছিল। অন্তত অ্যামোলেডের পাশাপাশি এতে 90 হার্জের রিফ্রেশ রেটটা থাকলে আরও ভালো হতো এবং এতে যদি হায়ার টাচ স্যাম্পল রেটটা থাকতো সেটাও কিন্তু ভালো হতো। তবে এতে কিন্তু কোনো প্রকারের হায়ার টাচ স্যাম্পলিং রেটও থাকছে না। তো অল ওভার দিক থেকে এই ফোনটার ডিসপ্লে আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। যদি হায়ার রিফ্রেশ রেট থাকতো তাহলে আরেকটু ভালো হতো। তবে যাই হোক, অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে, খুবই পাঞ্চি কালার পাবেন, ভিডিও কন্টেন্ট দেখে খুবই ভালো এখানে উপভোগ করতে পারবেন এবং এই ফোনটাতে কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও একটু বেশি পাবেন। এছাড়াও এই ফোনটি কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 রান করবে, যেটা তাদের নিজস্ব কালার ওএসই ব্যাকএন্ডে থাকবে। এছাড়াও ফোনটির মধ্যে চাইলে এক্সট্রা মেমোরি কার্ডও আপনারা ব্যবহার করতে পারবেন। হেডফোন জ্যাক পোর্ট রয়েছে এবং খুবই প্রয়োজনীয় এবং খুবই ভালো মানের একটা ফিচার হচ্ছে কি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি এই ফোনটির মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও ফোনটির মধ্যে কিন্তু ফ্রন্টে ফেস আনলকের পাশাপাশি ওয়াইফাই, ব্লুটুথের মতো সব ধরনের প্রয়োজনীয় সেন্সর এবং ফিচার্সগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও এই ফোনটির যদি পারফরমেন্স নিয়ে আমি কথা বলি, এইখানেই আমার কাছে কিছুটা কমতি মনে হয়েছে এবং এই ফোনটার সবচাইতে খারাপ লেগেছে এর প্রসেসর। এই ফোনটির মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 662 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যা এই বাজেটের সাথে কিছুটা বেমানান। স্ন্যাপড্রাগনের 662 এই প্রসেসরটি 11 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, যা 4টি কোর 2.0 গিগাহার্সে রান করে এবং বাকি 4টি কোর 1.8 গিগাহার্সে রান করে পাওয়ার এফিসিয়েন্সির জন্য। এছাড়াও এতে অ্যাড্রিনো 610 জিপিইউটা রয়েছে, যেটা কিছুটা পুরাতন বা কিছুটা কম পাওয়ারফুল বলতে পারেন। এছাড়াও এতে থাকছে 8GB র্যাম এবং 128GB স্টোরেজের একটা ভেরিয়েন্ট। তবে ভালো বিষয় হচ্ছে এর যে কালার ওয়েসটা রয়েছে সেটার মধ্যে কিন্তু 5GB ভার্চুয়াল র্যাম পাচ্ছেন, মানে এক্সট্রা আপনারা 8GBর সাথে 5GB ভার্চুয়াল র্যাম পাচ্ছেন। তবে ওইটা কিন্তু অতটা কাজের না। তবে যখন আপনারা মাল্টিটাস্কিং করবেন তখন হয়তোবা দেখা গেছে এই ভার্চুয়াল র্যামটা বা এক্সট্রা 5GB র্যামটা আপনাকে কিছুটা হয়তোবা স্মুথনেস দেবে। তবে এটা কিন্তু আপনার যে 128GB রোম রয়েছে সেইখান থেকে 5GB কমিয়ে আপনাকে এটা ব্যবহার করতে হবে। এটার একটু বড়সড় ভেজাল রয়েছে, সেটা হয়তোবা পরবর্তী কোনো ভিডিওতে ডিটেলসে ভার্চুয়াল র্যাম নিয়ে আলোচনা করব। তো কোয়ালকম স্ন্যাপড্রাগনের 662 এই প্রসেসরটি সম্পর্কে যদি আমি বলি, এখানে এই প্রসেসরটি কিন্তু অত পাওয়ারফুল না, আবার একদম ফেলে দেওয়ার মতো না। তবে আর কি এই বাজেটের মধ্যে এই প্রসেসরটা আর কি একটু বেমানান। এই প্রসেসরটির তরফ থেকে আপনারা যদি ফ্রি ফায়ার, পাবজি বা কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্সের গেমসগুলো খেলতে চান, মিডিয়াম গ্রাফিক্স বা লো গ্রাফিক্সে দিয়ে আপনারা খেলে নিতে পারবেন, অতটা সমস্যা হবে না। তবে যখনই হাই গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে খেলতে যাবেন তখন কিন্তু আপনার অনেকটাই সমস্যা হবে। তো এই দিক থেকে বিবেচনা করলে একদম যারা একদম বেশি পরিমাণে গেমিং করেন তাদের জন্য এই ফোনটি কিন্তু একদমই পারফেক্ট হবে না। যারা নর্মাল ইউজার রয়েছেন তাদের জন্য এই ফোনটি ঠিকঠাক আছে, ঠিক আছে। তবে যখন মাল্টিটাস্কিং করবেন বা যখন দেখবেন যে একটু বেশি পরিমাণে ফোনটাকে ইউজ করছেন তখন ছোটোখাটো দেখবেন ল্যাগ হ্যাং করে বসছে, কারণ এই প্রসেসরটা এই বাজেটের সাথে আসলে একটু বেমানান। এই ফোনটির মধ্যে যদি মিডিয়াটেকের G95 বা G96টা ব্যবহার করা যেত বা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 720G বা 732Gটা ব্যবহার করা যেত তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো। যাই হোক, এটা অ্যাভারেজ লেভেলের একটা পারফরমেন্স এই
ফোনটির তরফ থেকে পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে যে প্রসেসরটির পাশাপাশি যে র্যামটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু LPDDR4X ক্যাটাগরির, এবং এতে আদৌ কোনো UFS স্টোরেজ থাকছে কিনা সেটা কিন্তু কোথাও তারা মেনশন করেনি, তাই এটা বলতে পারছি না। তো অল ওভার দিক থেকে বাজেটের দিক বিবেচনা করলে অ্যাভারেজ পারফরমেন্স বা নর্মাল ইউজারদের জন্য ফোনটি পারফেক্ট হবে। এবং এই ফোনটির যদি ব্যাটারির লাইফ নিয়ে কথা বলি, ফোনটিতে 5000 mAh ব্যাটারি রয়েছে এবং 33 ওয়াটের একটা সুপার ডুপার ফাস্ট চার্জার বক্সে পেয়ে যাবেন। যে বক্সে থাকা চার্জারটি রয়েছে সেটির মাধ্যমে আপনারা 30 মিনিটের মধ্যে 0 থেকে 55% চার্জ করে নিতে পারবেন এবং অলমোস্ট 1 ঘন্টা 10-15 মিনিটের আশেপাশে সময়ের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন, যেটা খুবই ভালো বিষয়। আর ব্যাটারি লাইফ ভালোই পাবেন, যেহেতু একটা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে এবং এতে কিন্তু হায়ার রিফ্রেশ রেটও রয়েছে না। তো সেদিক থেকে বিবেচনা করলে কিন্তু আপনারা এই ফোনটির তরফ থেকে ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই ফোনটার যদি এবার ক্যামেরা নিয়ে কথা বলি, ফোনটার পেছনে পাবেন 3টি ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে একটি সেলফি ক্যামেরা। তবে ক্যামেরার দিক থেকেও আমাকে কিছুটা হতাশ করেছে। ফোনটির পেছনের মেইন ক্যামেরাটি হচ্ছে কি 48 মেগাপিক্সেলের f1.7 অ্যাপারচারের একটি সেন্সর এবং পাশাপাশি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পাচ্ছেন। ফ্রন্টে পাবেন একটি 5 হোলের মধ্যে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার 2.4। তো এবার যদি আমি কথা বলি এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স, সেটাও কিন্তু অ্যাভারেজ পাবেন। 48 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু 15 থেকে 17,000 টাকার ফোনের মধ্যেই মানায় বর্তমানে। একটা 23,000 টাকার ফোনের মধ্যে এখানে 48 মেগাপিক্সেলের ক্যামেরাটা বর্তমান সময় কিন্তু মানায় না। তো যারা একদম হেভিলি ক্যামেরাটাকে ইউজ করেন না বা একদম প্রচুর পরিমাণে ছবি তোলেন না, তাদের হয়তো অতটা মাথা ব্যথা হবে না। তবে যারা নর্মালি ফোনটাকে ইউজ করতে চান বা মাঝে মধ্যে একটু ছবি টবি তোলেন বা ভিডিও করেন, তাদের জন্য ঠিকঠাক আছে। তবে যারা হেভিলি ক্যামেরাটাকে ব্যবহার করেন, এখানে প্রচুর পরিমাণে ছবি তোলেন, ভিডিও করেন, তখন কিন্তু এই বাজেটের মধ্যে বিবেচনা করলে এই ক্যামেরাটা আসলে একটু বেমানান। 48 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, অ্যাভারেজ লেভেলের ছবি এবং ভিডিও করতে পারবেন। তবে ফ্রন্টে থাকা সেলফি ক্যামেরাটির মাধ্যমে কিন্তু খুবই ভালো ভালো সেলফি এবং ভিডিও করতে পারবেন। তবে পেছনে এবং ফ্রন্ট ক্যামেরা দরুন কিন্তু সর্বোচ্চ 1080p রেজুলেশনে ভিডিও করতে পারবেন। এখানে কোনো 4K রেজুলেশনের ভিডিও করার ক্যাপাসিটিও থাকছে না। তো এখন কথা হচ্ছে 23,000 টাকা বাজেটের মধ্যে কাদের জন্য ফোনটা পারফেক্ট হবে। দেখুন, যারা একদম হেভিলি ইউজ করেন বা প্রচুর পরিমাণে গেম খেলেন, তাদের জন্য এই ফোনটি কিন্তু এই বাজেটে একদমই না। আপনারা চাইলে স্যামসাং, শাওমি, রিয়েলমির এই বাজেটের মধ্যে কিন্তু আরও অনেক ফোন আছে, সেগুলো চেক করতে পারেন, সেগুলো গেমারদের জন্য পারফেক্ট হবে। তবে এই ফোনটি কিন্তু গেমারদের জন্য একদমই না। তবে যারা নর্মাল ইউজার রয়েছেন বা একটু বয়স্কদের জন্য গিফট করতে চান, তাদের জন্য ঠিক আছে। এবং যারা একটু ভালো আউটলুকিং ফোন খুঁজছেন এই বাজেটের মধ্যে, তারা চাইলে Oppo A95 ফোনটাকে চয়েস করতে পারেন। এবং অফিসিয়াল ফোন হিসাবে এই ফোনটা কিন্তু নর্মাল ইউজারদের জন্য কোনো সমস্যা হবে না, খুবই ভালোভাবে এখানে ফোনটাকে ইউজ করতে পারবেন, ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। এবং যারা প্রচুর পরিমাণে ভিডিও দেখে থাকেন, ইউটিউবিং করে থাকেন, ফেসবুকিং করে থাকেন, তাদের জন্য এই ফোনটি কিন্তু একদমই পারফেক্ট হবে। আদারওয়াইজ হয়তোবা এই ফোনটা হয়তোবা হেভি ইউজারদের জন্য পারফেক্ট হবে না। আশা করছি আপনি বুঝতে পেরেছেন, বাকিটা আপনার ডিসিশন, এখন সম্পূর্ণ আপনার উপরে ছেড়ে দিলাম এই ফোনটা আদৌ কিনবেন কিনা। Oppo A95টা 128GB ভেরিয়েন্টটি 22,990 টাকায় পাওয়া যাচ্ছে। তো আপনি যদি কিনতে চান অবশ্যই কিনতে পারেন, এটা আপনার ব্যক্তিগত চয়েস। তো এই ফোনটির সম্পর্কে আপনার কি মতামত এবং আদৌ আপনি এই ফোনটি কিনবেন কিনা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এছাড়াও পরবর্তীতে আমার চ্যানেলের ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।